সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফএসি নিবেদিত এই সময়ের আজকের আলোচনায়। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে দিনের গুরুত্বপূর্ণ সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চীন সফর নিয়ে মূলত আলোচনাটি করব। এই আলোচনার জন্য উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব আকবর হোসেন। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আরও উপস্থিত আছেন বশির হোসেন, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট দৈনিক আমার দেশ, বশির আহমেদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিওতে। আমি যেমনটি বলছিলাম শুরুতেই, আমরা বাংলাদেশ এবং চীনের মধ্যে সম্পর্ক নিয়ে বিভিন্ন আলোচনা আছে এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর এই চীন সফরকে কেন্দ্র করে বেশ কিছুদিন থেকে আলোচনা তুঙ্গে বলা যায়। এবং সর্বশেষ খবর হলো আজকে প্রধানমন্ত্রী বেইজিং পৌঁছেছেন। আপনি এই প্রেক্ষাপটটা কিভাবে দেখছেন এবং এই সফরের আউটকাম সবকিছু মিলিয়ে আপনার কাছে কি খবর আছে? আমার কাছে বাড়তি খবর আসলে সেরকম কিছু না। যেটা দেখা যাচ্ছে, আমরা পত্রপত্রিকায় যা কিছু দেখছি ওইটাকে হয়তো আমরা অ্যানালাইজ করতে পারি আর কি। যেমন প্রধানমন্ত্রীর এই চীন সফরটা, এটা নিয়ে প্রথমে কথা হচ্ছিল যে এটা ওনার প্রথম সফর হবে কিনা, প্রথম বিদেশ সফর হবে কিনা তিনি ক্ষমতা আসার পরে। কিন্তু না, ওটা প্রথম বিদেশ সফর হয়নি। উনি আগে মালয়েশিয়া সফর করে তারপর চীন গিয়েছেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমরা বলতে পারি যে ব্যাপারটা এরকম, তিনি আসলে চায়না গিয়েছেন ভায়া মালয়েশিয়া। ব্যাপারটা আসলে ওইভাবে ইন্টারপ্রেট করার ব্যাপারটা ওইরকম। কারণ যেহেতু আপনি দেখেন যে প্রথম চীন সফর করার কিছু সেন্সিটিভিটি আছে, মানে বাংলাদেশ সরকারের তরফ থেকে। সেই সেন্সিটিভিটিটা কোথায়? নাম্বার ওয়ান হচ্ছে যে বাংলাদেশের নতুন সরকার বুঝতে চায় যে যদি চীনের সঙ্গে তাদের অতি সুসম্পর্ক তৈরি হয় তাহলে সেটা ওয়াশিংটন কিভাবে নেবে। কারণ এখন যে পোলারাইজেশন তৈরি হয়েছে ওয়ার্ল্ডে, তো এখানে কিন্তু ওই জিনিসটা মাথায় রাখার ব্যাপার আছে। কারণ আপনি দেখেছেন যে চীন সফর করার মাত্র কয়েকদিন আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসেন তিনি একটা কমেন্ট কিন্তু করেছেন যে আমেরিকা আশা করে বাংলাদেশ সবসময় তাদের সাথেই থাকবে। এবং যেদিন প্রধানমন্ত্রী চীন সফরে গেলেন ঠিক আগেই, মানে ওই দিনেই বলা যায় যে তার আগের দিন, ঠিক আগের দিন উনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করেছেন। হ্যাঁ, মিটিং করেছেন, সেটা আমরা দেখেছি। এবং আরো ইউরোপীয় আরো কয়েকজন অ্যাম্বাসেডার ওইখানে মিটিং করেছেন পররাষ্ট্রমন্ত্রী। মানে তারা হঠাৎ করে এই স্যাটারডেতে ছুটির দিনে গিয়ে এই কলনগুলা সিগনিফিকেন্ট মনে হয়েছে করেছেন। কিন্তু এটা তো হচ্ছে যে আমেরিকান সাইডের পার্সপেক্টিভটা বললাম। আরেকটা হচ্ছে যে ধরেন এই যেহেতু বিএনপি সরকার চায় ভারতের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকুক, মানে ভারতের সঙ্গে সম্পর্কটাকে তারা ইগনোর করতে চায় না। আপনি এটা বলছেন কেন? আপনাকে আমি একটু ডিস্টার্ব করছি যে বিএনপি কি ভারতের সাথে শুধু ওয়ার্কিং রিলেশনটা থাকুক এইটুকু চায়? এটা তো ইউনূস সরকারের সময় এটা বলা হতো এবং তখন বলা হয়েছিল যে বিএনপি আসলে সম্পর্ক স্বাভাবিক হবে, শুধুমাত্র ওয়ার্কিং রিলেশন কিন্তু না, ওয়ার্কিং রিলেশন হলে তো ওয়ার্ম রিলেশন হবে। ওয়ার্ম রিলেশন দেখেন, বিএনপির এখন যে পলিসি যে বাংলাদেশ ফার্স্ট, আপনার এই স্লোগানটার মধ্যেই কিন্তু অনেক কথা নিহিত আছে আর কি। কারণ প্রথমত তো একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে, কারণ ইন্ডিয়ার সঙ্গে বিএনপির অনেক হিসেব নিকেশ বাকি, উল্টো ইন্ডিয়ারও বিএনপির সঙ্গে অনেক হিসেব নিকেশ বাকি। কারণ ইন্ডিয়া বিএনপিকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে আপাতত, কারণ হচ্ছে যে তাদের সামনে আর কোনো চয়েস নাই। কারণ হচ্ছে যে ব্যাপারটা এরকম, ভারতের সামনে যদি 20টা চয়েস থাকে তাহলে বিএনপি তাদের 20 নাম্বার চয়েস হবে। আপনি দেখেছেন যে গত 2014 সালের একতরফা নির্বাচনের আগে এবং পর থেকে শুরু করে বিএনপি কিন্তু বহু চেষ্টা করেছে ভারতকে তাদের সঙ্গে একটা কনফিডেন্স বিল্ড আপ করতে। হ্যাঁ, কিন্তু সেটা তো প্রেক্ষাপটটা ভিন্ন ছিল, কিন্তু পারেনি। হ্যাঁ, এখন প্রেক্ষাপট, সেই জন্য বলছি যে এখন যেহেতু প্রেক্ষাপট পাল্টে গেছে, ভারতের সামনে আপাতত আর কোনো অপশন নাই, বেটার অপশন নাই, সো বিএনপিকে তারা মেনে নিচ্ছে। এখন আপনি দেখেন যে এই সরকার আসার পরেও ভারতের সঙ্গে সম্পর্কটা যে একেবারে খুব দ্রুত স্বাভাবিক হয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু তা না। এখানে কিন্তু অনেক ইফস অ্যান্ড বাটস রয়ে গেছে। সেটা কীরকম? যে বিএনপি এক্সপেক্ট করেছিল
যে হয়তো তারা ক্ষমতায় আসার পর ইন্ডিয়া একটা গুডউইল জেস্টার দেখিয়ে কিছু পদক্ষেপ তারা নেবে, যার কারণে হয়তো সম্পর্কটা স্বাভাবিক হওয়ার দিকে অগ্রসর হবে। যেমন বিএনপি আশা করেছিল যে ইন্ডিয়া হয়তো বাংলাদেশকে কেন্দ্র করে, বাংলাদেশকে লক্ষ্য করে তাদের পলিটিক্সে অনেক বেশি রেটরিক ইউজ করবে না, কিন্তু আমরা দেখলাম যে একটা এন্টায়ার পশ্চিমবঙ্গের ইলেকশন সেটা হয়েই গেল বাংলাদেশকে টার্গেট করে, অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্টকে পুঁজি করে। এবং এরপর এটা নিয়ে আমরা শেষ দিকে আলোচনা করব আলাদা করে। হ্যাঁ, তো আমি এখন ফোকাল পয়েন্টে চীনের ভিজিটটা নিয়ে রাখতে তো চাই। সব যেটা হচ্ছে যে মানে এই সরকার ইন্ডিয়াকেও খুব বেশি নেগেটিভ ভাইব দিতে চায় না, যে লোক ঠিক আছে আমরা আছি, চীনের সঙ্গেও আছি, হ্যাঁ ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, এবং আমেরিকার সঙ্গে তো যে সম্পর্ক যেটা বিল্ড আপ করছে বা আছে সেটা থাকবে। এখন ব্যাপার হচ্ছে যে চীন এমন একটা পাওয়ার, এটাকে আপনি ইগনোর করতে পারবেন না। আপনি বাংলাদেশের গণতন্ত্রহীনতা বা ইত্যাদি সব কিছুর জন্য যদি ভারতকে যেভাবে দায়ী করা হয়, বা ভারত যেচে গিয়ে বা উপযাচক হয়ে বা অনেক আগ্রহী হয়ে এই যে বিভিন্ন একতরফা নির্বাচনগুলোর পরে তারা গিয়ে অভিনন্দন জানিয়েছিল, একই কাজ তো চীনও করেছে হ্যাঁ, সেটা আমরা দেখেছি 2018 সালে ইলেকশনের পর, 2024 সালে ইলেকশনের। কিন্তু ব্যাপার হচ্ছে যে চীনকে আপনি ইগনোর করতে পারবেন না। চীন হচ্ছে যে অলওয়েজ ফাইন। চীন কিন্তু যেই মুহূর্তে আওয়ামী লীগ সরকারের পতন হলো, ঠিক সেই মুহূর্তে তারা তাদের স্ট্যান্স চেঞ্জ করে ফেললো। তারা আর কিন্তু কার্পণ্য করে নাই, কোনো দ্বিধা করে নাই। ওই একটা কমেন্ট করা হয় যে পানির মতো তাদের ক্যারেক্টার, যে পাত্রে রাখবেন সেই পাত্রে আকার ধারণ করে, তারা অলওয়েজ ওইটা তারা করে। এখন বড় হচ্ছে যে বাংলাদেশ বিজনেস এটাকে প্রায়োরিটি দেয়, মানে ইকোনমিক অ্যাক্টিভিটিস যা আছে সবকিছু মিলালে এইগুলোকে তারা প্রায়োরিটি দেয়, পলিটিক্সটাকে তারা এক সাইডে রেখে দেয়, এক সাইডে রাখে। যখন প্রয়োজন হয় সেটাকে তারা চেষ্টা করে, কিন্তু ওইটাকে তারা মুখ্য হিসেবে দেখে না। মূলত তাদের ব্যাপারটা হচ্ছে বিজনেস, দে মিন বিজনেস, সোজা কথা। এখন বাংলাদেশ যদি দেখেন, এই বিএনপি সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ সামনে। সেই চ্যালেঞ্জগুলো কি? যে তারা একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, তাদের সামনে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার অনেক দূর তাদেরকে আগাতে হবে, এনার্জি সিকিউরিটির ব্যাপার আছে, হ্যাঁ, এই অনেক কিছুর বিষয়াদি আছে। এখন বাংলাদেশ যদি খুব দ্রুত এবং একটা সাশ্রয়ীভাবে ডেভেলপমেন্টের দিকে যেতে চায়, তাহলে চায়না যেটা অফার করতে পারবে এটা অন্য কেউ অফার করতে পারবে না, বিশেষ করে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এবং প্রযুক্তিগত বিষয়ের ক্ষেত্রে, এবং কিছু কিছু ক্ষেত্রে এনার্জি সেফটি বা সিকিউরিটির ক্ষেত্রে। যেমন ধরেন, যেমন এই ট্যুরে প্রধানমন্ত্রীর এই সফরে একটা চুক্তি হওয়ার কথা রয়েছে যে চীনের সঙ্গে সৌর বিদ্যুৎ প্রকল্পের একটা চুক্তি। সম্ভবত চায়না বাংলাদেশের সাউথ এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট হাব বাংলাদেশে গড়ে তুলবে সোলার এনার্জি। তো এই বিষয়গুলো কিন্তু এটা চায়না যেভাবে করে দিতে পারবে, চায়না যা কিছু অফার করবে, এটা অন্যরা সেভাবে পারবে না। সুতরাং বাংলাদেশের জন্য, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন বলুন, এনার্জি সিকিউরিটি বলুন, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বলুন, এই জন্য চীনকে বাংলাদেশের দরকার। এই জন্য কেন বলি? কারণ হচ্ছে যে আপনি যদি সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোর দিকে তাকান, তাদের উদাহরণ নেন, যেমন আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারটা একটু পরে আপনার কাছে আবার ঘুরে আসবো। বশির আহমদ, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো খুব কিনলি এটা ফলো করছেন, এই ভিজিটটা অনেক আগ থেকেই কি হচ্ছে না হচ্ছে। তো আপনি যদি প্রাইমারিলি আমাদের দর্শক শ্রোতাদের জন্য একটু বলেন যে এই ভিজিটে স্পেসিফিকলি বাংলাদেশের টার্গেটটা কি আর চীনের টার্গেটটা কি, এইখান থেকে অর্জন করা পাওয়া লেনদেনটা কিসের উপর হতে পারে, এই পয়েন্টে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আকবর মোটামুটি প্রথমে বলেছে যে আসলে এই চীনের যাওয়ার প্রেক্ষাপটটা কি, ওই বিষয়ে আমি আর যেতে চাচ্ছি না। তবে আমি মূলত যেটা দেখছি, দুই পক্ষই বাংলাদেশের অনেক, বিশেষ করে 15 থেকে 16 বা 17টা MOU সাইন হওয়ার কথা আছে, এর ভিতরে কিছু প্রজেক্টের বিষয় আছে। বাট এই সফরের মাধ্যমে যে বড় কোনো প্যাকেজ, অর্থনৈতিক প্যাকেজ হোক, সেটা ঋণের প্যাকেজ হোক, এইটা আসবে এটা মনে হচ্ছে না। এটা বাংলাদেশও কিন্তু আশা করছে না। মানে ঘোষণা না হতে পারে, এগুলোতে আসবে। বাট চীনের দিক থেকে যেটা আমার কাছে যেটা মনে হয় যে তারা আসলে একটা রাজনৈতিক বা পলিটিক্যাল এঙ্গেজমেন্ট দুটো দেশের মধ্যে, এই বিষয়টার উপরে বিশেষ ফোকাস করবে। এবং এটা আমাদের পররাষ্ট্র সচিব চীন সফর উপলক্ষে যে সংবাদ সম্মেলনটা করলেন, সেখানে কিন্তু তিনি একটি কথা বলেছেন যে বাংলাদেশ এবং চীনের মধ্যে এই সফরের মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যে যে একটা কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে, এটা একটা নতুন উচ্চতায় যাবে। এটা কিন্তু আমাদের ফরেন সেক্রেটারিও বলেছেন। একই সঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু কিয়াজুং
উনি সম্ভবত গত পরশু দিনের এক সংবাদ সম্মেলন করেছেন এই সফর উপলক্ষে। তিনি সেখানে কিন্তু কয়েকটা কথা বলেছেন। যেমন একটা যেটা তিনি বলেছেন যে দুই দেশের মধ্যে পারস্পরিক যে রাজনৈতিক বিশ্বাস এইটা তারা জোরদার করতেছে, এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। যে অর্থাৎ যে তারা যে এখানে প্রথমে তো ট্রাস্ট বিল্ড আপটা খুবই ভাইটাল, তারপর না অ্যাক্টিভিটিজে যাওয়ার, এই কথাটা কিন্তু তিনি বলেছেন। একই সঙ্গে আমাদের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম যে কথা বলেছেন, তিনিও সেই কথাটা বলেছেন যে দুই দেশের মধ্যে একটা কৌশলগত সম্পর্ককে এই সফরের মাধ্যমে এগিয়ে যাবে বলে চীন বিশ্বাস করে। সুতরাং এখানে জিওপলিটিক্সটা এটা অন্যতম একটা মুখ্য ইস্যু হয়ে দাঁড়াবে এখানে। তাছাড়া আরও কিছু ইস্যু আছে যেগুলো হয়তো স্বাভাবিকভাবে মনে হবে যে এটা হয়তো দ্বিপক্ষীয় বিষয়। যেমন ধরুন বলা হচ্ছে যে কম্প্রিহেনসিভ রিভার ম্যানেজমেন্ট প্রজেক্টে চীন কীভাবে সহযোগিতা করতে পারে, এবং তার ভিতরে বড় একটা উপাদান থাকবে, সেটা হচ্ছে তিস্তা প্রকল্প। এবং তিস্তা প্রকল্প নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক আলোচনা আছে যে চীন এখানে কতটা আগ্রহ দেখাচ্ছে, বাংলাদেশ কতটা আগ্রহ দেখাচ্ছে, কাদের আগ্রহ বেশি, ঢাকার নাকি বেইজিংয়ের, এই আলোচনার কিন্তু কোনো শেষ নেই। কিন্তু এখনই আসলে আমরা প্রেডিক্ট করতে পারছি না সেটা কী হবে, কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা যাদের সাথে আমি কথা বলেছি তারা বলছে যে আসলে শি জিনপিং এবং অথবা চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে দ্বিপক্ষীয় বৈঠক হবে তার 1 ঘন্টা আগেও অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে, এটা এজেন্ডা নতুন করে অন্তর্ভুক্ত হতে পারে। বাংলাদেশ এবং চীনের যে পলিটিক্যাল এঙ্গেজমেন্ট, জনাব বশির আহমেদ, এই যে পলিটিক্যাল এঙ্গেজমেন্টটা নিয়ে এই সফরে ডেভেলপমেন্টটা কি হতে পারে, কিংবা এটা নিয়েই কি এটার জন্যই সফরটা মেইন ফোকাল পয়েন্ট এখানে থাকবে? আসলে এইটার উপরে যে ফোকাল পয়েন্ট থাকবে এমনটি আমি বলতে চাই না, তবে এটা একটা অন্যতম ফোকাল পয়েন্ট থাকবে। এবং যে কয়টা এমওইউ হওয়ার কথা আছে তার ভিতরে একটা কিন্তু এটা আছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং চীনের ক্ষমতাসীন যে কমিউনিস্ট পার্টি, তাদের ভিতরে কিন্তু সহযোগিতা বা লেনদেন বিষয়, এই বিষয়ে কিন্তু একটা সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। তাছাড়া আমি যেটা বলছিলাম তখন, যে একটা দেশ যখন একটা দেশে তার বিনিয়োগ করতে চায়, অর্থাৎ তারা এখানে টাকা ইনভেস্ট করবে, সেক্ষেত্রে তাদের এই টাকার সিকিউরিটি কি? এখানে তো দুইটা বিষয় আমি বলি, একটা ইনভেস্টমেন্ট আর একটা লোন। তারা তো মূলত আমাদের ঋণ দেয়, লোন আমরা তাদের কাছ থেকে আনি, যদিও এটা এক ধরনের ইনভেস্টমেন্ট অফকোর্স। কিন্তু এবারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বা সর্বোচ্চ নীতি নির্ধারিত যেটা বলেছেন, তারা এই বিষয়টি কিন্তু এবার তুলবেন যে চীন কিন্তু ওই অর্থে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ইনভেস্টমেন্ট করেছে বা নতুন কোনো কারখানা করেছে, এটা নাই। ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমরা যেটাকে বলি এটা নেই। কিন্তু এটা এবারে ডোনেশনের দিক থেকে দেখতে গেলেও আমরা আমেরিকা থেকে অনেক ডোনেশন পাই বিভিন্ন প্রজেক্টে, কিংবা জাপান থেকে তো হাইয়েস্ট লেভেলের ডোনেশন বাংলাদেশ পেয়ে থাকে। চাইনিজ এই ডোনেশন যে জিনিসটা, এটার সাথে তাদের খুব একটা, তাদের বিজনেসের বাইরে, এবং সবচেয়ে বড় হলো ক্রেডিট, যেটা হলো চাইনিজ ক্রেডিটের উপর ডিপেন্ড করে ঋণ, এবং তারা বিশেষ করে অবকাঠামোগত খাতেই তারা এই ঋণগুলো দিয়ে থাকে। আপনি যদি দেখেন যে বাংলাদেশে হয়তো বড় একটা কারখানা করবে, চীন এখন পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো প্রজেক্ট নাই। তা বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এবার এই বিষয়গুলোকে বলা হবে। সাথে সাথে আমি যেটা বলছিলাম যে রাজনৈতিক বোঝাপড়া যেটা, এটা থাকবে, এবং এর পাশাপাশি কিন্তু কৌশলগত যে বিষয়গুলো আছে, অর্থাৎ আঞ্চলিক ভূ রাজনীতি যেটা, এটাও কিন্তু গুরুত্ব পাবে। আকবর যেমনটি বলছিলেন যে যুক্তরাষ্ট্র একটা বিষয়, ভারত একটা বিষয়। আমি যতদূর জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর সফরের আগে আরও 2টো ভিজিট কিন্তু হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন, তখনই মোটামুটি সিদ্ধান্ত হয়ে যায় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাবেন, এবং এর পরে এই সফরের সপ্তাহখানেক আগেই কিন্তু আমাদের পররাষ্ট্র সচিব তিনি কিন্তু বেজিং সফর করে আসছেন। সেখানে কিন্তু ইস্যুগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিকুলার অনেকগুলো ডেলিগেশনের মধ্যে ভিজিট করে আসছে, জার্নালিস্টদের এটা ভিজিট হয়েছে, এবং অনেকগুলো ভিজিট কিন্তু এই গভর্নমেন্টের আমলে 4 মাসের মধ্যেই কিন্তু অনেকগুলো ভিজিট হয়েছে। এটা অনেকগুলোই হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা যেটা বলছেন যে আমাদের পররাষ্ট্র সচিব যখন চীনে গিয়েছেন তখনও কিন্তু কিছু কিছু ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। যেমন ধারণা করছি আমরা, গ্রাউন্ড ওয়ার্ক যেটাকে বলা হয়েছে, এবং বিভিন্ন কূটনৈতিক সূত্রে যে খবরগুলো পাওয়া যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে শি জিনপিং অথবা চীনের প্রধানমন্ত্রী যে দ্বিপক্ষীয় বৈঠক হবে, এখানে বেশ কিছু ইস্যু আসবে। তার ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা যে বাণিজ্য চুক্তিটি করেছি এ ব্যাপারে তারা জানতে চাইবে। একই সঙ্গে যে ভারতের উপর আমাদের যে নির্ভরশীলতা আছে বাণিজ্য ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে, এই নির্ভরশীলতা কেন এবং এটা কিভাবে কমানো যায়, এই 2টো ইস্যু কিন্তু এখানে গুরুত্বের সাথে আলোচনা হবে। জনাব আকবর হোসেন, আপনি যেমনটি বলছিলেন বশির আহমদ, যে বাংলাদেশের কাছে চীন জানতে চাইবে যে আপনি
আমেরিকার সাথে যে চুক্তি করেছেন, বাণিজ্য চুক্তি করেছেন, এটার ব্যাপারে কি এটা কি এক্সপ্লেনেশন নাকি এটা ইন্টারপ্রিটেশন, নাকি এটা তারা তো জানেই ওই এগ্রিমেন্টের কপি তো এখন অ্যাভেলেবল, তাই না? এটা তো এখন আর গোপন ডকুমেন্ট না, যদিও সরকার ফর্মালি এটা ডিসক্লোজ করে নেয়, বাট ইনফর্মালি আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন যে এটা কীভাবে ইনফর্মালি ডিসক্লোজ হলো, এখন ঘরে ঘরে সাংবাদিকদের হাতে আছে অ্যাটলিস্ট এটা। তো এটা একটা পয়েন্ট আমার যে এখানে জানার বিষয়, যে এটা নিয়ে আসলে এটা অন্য দেশের এই বাণিজ্য চুক্তি নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখনও আলোচনা অব্যাহত আছে। ইন্ডিয়া এটা নিয়ে কনসার্ন, চাইনিজরাও কনসার্ন, বাংলাদেশের ভিতরেও কনসার্ন আছে। আপনি কি মনে করেন যে না, এটা নিয়ে মানে অতিরিক্ত কনসার্ন দেখানোর কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, বাণিজ্য আমেরিকান ফরেন পলিসি কিন্তু অনেক ফ্লুইড, যে আজকে তারা যেটাকে তাদের টপ প্রায়োরিটি হিসেবে তারা বিবেচনা করছে, ঠিক যখন তাদের সরকার চেঞ্জ হয়ে যাবে সেটা তাদের আর টপ প্রায়োরিটি থাকে না। আমেরিকার চুক্তি পৃথিবীর বহু বহু দেশের সঙ্গে বিভিন্নভাবে আছে, কিন্তু দেখা যায় যে ওই চুক্তিগুলো ধীরে ধীরে আস্তে আস্তে এগুলো ল্যাপস হয়ে যেতে থাকে, এগুলো সে ধরনের কোনো কার্যকারিতা থাকে না। যেমন আপনি দেখেন, এই চুক্তি হওয়ার পরেও বাংলাদেশ কিন্তু রাশিয়ার কাছ থেকে মানে তেল নিয়েছে, তেল কিনেছে। এখন ইরানের উপর থেকে স্যাংশন ভিন্ন প্রেক্ষাপটে, হ্যাঁ ভিন্ন প্রেক্ষাপটে হলেও তো কিনেছে, বাধা হয়নি, আমেরিকাকে ইনফর্ম করেছে। এখন আপনি যদি আমেরিকা যে কোনো দেশের উপরে স্যাংশন দিলে আপনি এমনিতেই তার সঙ্গে কোনো বিজনেস করতে পারবেন না, চুক্তি থাকবে না থাক। হ্যাঁ, সো এইটা এত বড় করে দেখার মানে খুব বেশি কিছু নাই। যে জিনিসটা হচ্ছে, দেখুন আমাদের যে মানে বাণিজ্য, যেটা যেমন গতকালকেই সংসদে বাণিজ্য মন্ত্রী তিনি বলেছেন যে চীনের সঙ্গে এই মুহূর্তে আমাদের বাণিজ্য ঘাটতি হচ্ছে প্রায় $1800 কোটি। 1800 কোটি। সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি হচ্ছে বাংলাদেশের চীনের সঙ্গে, অর্থাৎ বাংলাদেশ $1800 কোটি কিছুটা বেশি চীন থেকে ইম্পোর্ট করে, আর যেটা রপ্তানি করে সেটা হচ্ছে $69 কোটি মতো সামথিং। সো বাণিজ্য ঘাটতিটা প্রায় $1800 কোটি মতো। এখন চীন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সোর্স ইম্পোর্টের জন্য। এখন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করার কারণে সেখান থেকে ইম্পোর্ট কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে, দ্যাট ইজ ট্রু। এখন বাংলাদেশ সেটাকে কি করে ম্যানেজ করবে, এটা বাংলাদেশের ইন্টারনাল মেকানিজম, বাংলাদেশ সেটা করবে। তবে কিন্তু আইটেম যদি আপনি বলেন, আমরা খুব লেম্যান হিসেবেও যদি বলি যে আইটেমগুলো ইম্পোর্টের কথা বলা হয়েছে, এগুলো তো কমন আইটেম কমই আছে। হ্যাঁ, আপনি ফুড গ্রেন, যেমন সর্বশেষ যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে ফুড গ্রেন আপনি আমেরিকা থেকে ইম্পোর্ট হবে। হ্যাঁ, তুলা, কটন, হ্যাঁ, যেটা আমরা চায়না থেকে করতে, ইন্ডিয়া থেকেও করতে, চায়না থেকেও করতে, চায়না থেকে হতো, কিন্তু ম্যাসিভ যেটা ইনফ্যাক্ট ইন্ডিয়া থেকে যেটা করতো এটাই রিপ্লেসমেন্টটা ওইখানে হয়ে যাচ্ছে, কারণ ইন্ডিয়ার সাথে এখন আমাদের রিলেশনটাও অন্য পর্যায়ে, এটা আমেরিকানরা স্কোপটা নিয়েছে কিংবা এগ্রিমেন্টের থ্রুতে আসছে। তো এখন চীনের সঙ্গে দেখেন বাংলাদেশের শুধু তো বাণিজ্য না, আরও কিছু ইস্যুজ আছে, এবং আমি আই এম প্রিটি শিওর যে প্রধানমন্ত্রী যখন চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসবেন, যে প্রসঙ্গটা অবশ্যই আসবে সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। মানে এটা বাংলাদেশকে এই সমস্যাটাকে অ্যাড্রেস করতেই হবে, এবং চাইনিজরা পারে, হাতে এটার অনেক কিছু রয়েছে, এবং চীন ছাড়া এই সংকটের সমাধান অন্য কেউ খুব একটা দিতে পারবে বলে মনেও হয় না। সুতরাং এটা আলোচনায় আসবে। তবে যেটা বশির ভাই বললেন, এবং ফরেন সেক্রেটারিকে উদ্ধৃত করে তিনি বললেন যে চীনের সঙ্গে বাংলাদেশের আসলে এখন একটা কৌশলগত জায়গায় সম্পর্কটা ঢুকতে যাচ্ছে বলে কিছু ইঙ্গিত মিলছে। সেটা কেমন? একটা উদাহরণ দেই, যে বিগত অন্তর্বর্তী সরকারের সময় একটা G2G একটা ড্রোন ফ্যাক্টরি করার জন্য কিন্তু একটা চুক্তি সাইন হয়েছে, যেটা বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে চাইনিজদের এটি চুক্তিটা হয়েছে। এই ড্রোন ফ্যাক্টরিটা করবে কোথায়? মিরসরাইতে যে ইপিজেড যেটা আছে ওইখানে, যেটা একসময় ইন্ডিয়ানদেরকে পোর্শন দেওয়া হয়েছিল, এটা পরে বাতিল করা হয়েছে নানা কারণে। এখন এটা নিয়ে ভারতের ব্যাপক উদ্বেগ। কেন? যে ভারতের বর্ডার থেকে 100 মাইলের কাছাকাছি এই ফ্যাক্টরিটা তৈরি হচ্ছে, এটা প্রকাশ্যে উদ্বেগ তারা জানিয়েছে। কারণ চীনের কিন্তু অনেক মিলিটারি হার্ডওয়্যারের যে কারখানা, এটা কিন্তু পাকিস্তানে আছে। সো চায়না চাচ্ছে যেটা বাংলাদেশেও তারা করুক, বাংলাদেশেরও লাভ, চায়নারও লাভ। এখন এগুলোতে আমেরিকানরা বিষয়টাকে কিভাবে দেখবে সেটা অন্য বিষয়। তবে আমার ধারণা যে বিগত ইন্টারিম সরকার যা কিছু করেছে, এটা আমি অনুমান করে বলতে পারি যে তারা এমন কিছু করে না যেটাতে আমেরিকা ক্ষুব্ধ হতে পারে, বা যেটাকে আমেরিকা নেগেটিভলি নিতে পারে, বা যেটাতে আমেরিকার পরোক্ষ সায় থাকবে না। এখন আপনি বলতে পারেন যে চায়না এবং আমেরিকার সম্পর্কটা কি
এটা কি এমন যে চীনের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকলে আপনি আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারবেন না? ব্যাপারটা কিন্তু আমরা তো আমেরিকান প্রেসিডেন্টকেও রিসেন্টলি চীন ভিজিট করে যেতে দেখলাম। সেটা তো রিসেন্টলি তারা দেখা যদি পারে আর আমরা এই অবস্থানে থেকে মানে চায়না এবং আমেরিকার সম্পর্কটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ কোনো সম্পর্ক না, যে একটা হলে আরেকটা হবে না, ব্যাপারটা এরকম না। যেমন আমি কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, এরা কিন্তু ইন্দোনেশিয়া, এরা সবাই চায়নার সঙ্গে হেভিলি ইনভলভড ফর ইকোনমিক ফ্রন্ট। Exactly. এবং একই সঙ্গে এদের সঙ্গে আবার আমেরিকারও খুব ভালো সম্পর্ক আছে। যেমন সিঙ্গাপুরে কিন্তু চীনের প্রচুর ইনভেস্টমেন্ট, সিঙ্গাপুরের টেকনোলজি খাতে, সিঙ্গাপুরের অর্থনীতি, ইভেন মালয়েশিয়ার সাথে, মালয়েশিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তো চীনের হাত দিয়ে হয়েছে, আমি যতটুকু জানি। আমি একাধিকবার ভিজিট করেছি, আমি পার্সোনালি দেখেন যে ভিয়েতনামের সঙ্গে চীনের কিছুটা দ্বন্দ্ব আছে সাউথ চায়না সি নিয়ে, বাট স্টিল ভিয়েতনামের সঙ্গে চীনের সম্পর্ক খুবই ভালো। কিন্তু ভিয়েতনাম আবার যা এক্সপোর্ট করে আমেরিকায়, সেটা হচ্ছে ভিয়েতনামের টোটাল জিডিপির প্রায় 30%। তো সব এই দেশগুলো কিন্তু খুব চমৎকারভাবে তারা ব্যালেন্স করে যাচ্ছে সম্পর্কটাকে, এবং সেখানে কিন্তু আমেরিকার কোনো আপত্তি নাই। সিঙ্গাপুরের সঙ্গে আমেরিকার সম্পর্কটা হচ্ছে কৌশলগত। আমেরিকান যে ফ্লিটগুলো, এটা সিঙ্গাপুরে রোটেট করে পার্মানেন্টলি। দক্ষিণ কোরিয়া বা জাপানের মতো থাকে না, পার্মানেন্ট ঘাঁটি নাই, কিন্তু তারা রোটেট আসা যাওয়ার মধ্যে থাকে। সো আমার ধারণা যে বাংলাদেশ সরকারও যদি এফিশিয়েন্টলি এটাকে ডিল করতে পারবে বলে আমার ধারণা, কারণ এই সরকারের একজন আমার ধারণা ইজ এ ভেরি কেপেবল ফরেন মিনিস্টার আছে, যাকে প্রধানমন্ত্রী খুবই ফ্রিডম দিয়েছেন, এবং এর মধ্যে তো উনি কিছুটা স্বাক্ষর রেখেছেন, ওনার ক্যাপাবিলিটির স্বাক্ষরটা তো রেখেছেন, কিছুটা স্বাক্ষর তিনি রেখেছেন। যেতে প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছেন, এটাই তো বিশাল ব্যাপার। আবার এই ভিজিটের বিষয়টা আমরা মনে হয় যে আপনি দেখবেন যে ক্রেডিট দিতেই পারি। আর হিস্টোরিক্যালি বিএনপির সঙ্গে, মানে বিএনপি সরকারের সঙ্গে চায়নার একটা ভালো সম্পর্ক আছে। যদিও আমরা বলেছি যে গত 17 বছর আওয়ামী লীগের সঙ্গে ছিল, বাট আপনি যদি হিস্ট্রিটা দেখেন, বিএনপির সঙ্গে কিন্তু চীনের সম্পর্ক, সূচনাটা বিএনপির আমলেই, প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল, বেগম খালেদা জিয়ার আমলেও খুব ভালো সম্পর্ক ছিল। শুধু 2001 সালে যে একটা তাইওয়ান ট্রেড সেন্টার নিয়ে একটা ঝামেলা হলো, ওইটা বাদ দিলে তখন সম্পর্কটা শীতল হয়ে পড়েছিল। এবং এই চায়নার সঙ্গে নেগোশিয়েট করেই কিন্তু বিএনপি সরকার দুবার রোহিঙ্গা রিপাট্রিয়েশন করেছে। প্রেসিডেন্ট জিয়াও করেছেন, বেগম খালেদা জিয়াও করেছেন। সো এটাতে প্রমাণ হয় যে চাইনিজ হেল্পটা আমাদের এই যে ভূ রাজনীতি বলেন বা আমাদের অর্থনীতি বলেন বা এখনকার আমাদের নতুন বাস্তবতা যে রোহিঙ্গা ক্রাইসিস বা ইত্যাদি, এগুলো এই সরকার, হয়তো আমি বলবো না যে তারা একেবারে রাতারাতি সব কিছু সলভ করে ফেলতে পারবে, সেটা আশা করাটা বোকামি হবে, বাট অ্যাটলিস্ট তারা এমন একটা এঙ্গেজমেন্টের মধ্যে ঢুকতে পারবে যাতে করে চীন এবং আমেরিকার মধ্যে একটা ব্যালেন্স রেখে বাংলাদেশ তার বেস্ট ইন্টারেস্টটা বের করে আনতে পারে। জনাব বশির আহমদ, আকবর হোসেন একটা বিষয় বলছিলেন যে আপনি নেগোসিয়েশন, এখনকার ওয়ার্ল্ড পলিটিক্সে যেটা খুবই গুরুত্ব দিয়ে দেখা হয়, যে আপনি কত স্মার্টলি নেগোশিয়েট করতে পারলেন, আপনি কত স্মার্টলি ব্যালেন্সটা মেনটেন করতে পারেন। আমরা এই যে ইরানের সাথে এই যুদ্ধের পরেও কিন্তু আমরা দেখছি এক একটা নেগোসিয়েটর এক একটা জায়গায় এক এক ধরনের অ্যাক্টিভিটিস, এবং কত স্মার্ট নেগোসিয়েশন এটা ইরানিয়ানরা দেখিয়ে দিয়েছে। দেখতে মনে হয়, কথা বললে মনে হয়, চেহারা দেখে অতটা কনফিডেন্স, কিন্তু কাজের ক্ষেত্রে তারা দেখিয়েছে যে তারা কি পরিমাণে আমেরিকানদেরও নাকানে চুবানি খাইয়ে দিয়েছে এই যে নেগোসিয়েশন। তো নেগোসিয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট হিসেবে আপনি জানেন, কিন্তু আমাদের এই ক্যাপাসিটি নিয়ে আপনার কি ধারণা? এটা একজন ফরেন মিনিস্টার আছেন, ওনার এক্সপিরিয়েন্স আছে, উনি করছেন, কিন্তু ওনার টিম নিয়ে আসলেই কি বাংলাদেশ এই নেগোসিয়েশন ক্যাপাসিটিটা রাখে? এবং যেটা ব্যালেন্স, আকবর হোসেন যেটা বলছিলেন, আমরাও জানি যে জিও পলিটিক্সের কারণে আপনি চায়না, ইন্ডিয়া, আমেরিকা, বিশেষ করে এই তিনটা বড় দেশের সাথে আপনি কতটুকু ব্যালেন্স মেনটেন করতে পারলেন, এটার উপর অনেক কিছু নির্ভর করে। আমরা হাসিনার আমলে যেটা দেখেছিলাম, পতিত স্বৈরাচারের আমলে, ফেসিবাদের আমলে, যেটা তারা এক ধরনের প্রতারণামূলক কাজও করেছে। এটা নিয়ে অনেক কথা হয়েছে যে ইন্ডিয়ার সাথে মেকি একটা দূরত্ব সৃষ্টি করার ভাব দেখিয়ে চায়নার সাথে অনেক ভালো সম্পর্ক করেছে, আবার বলেছে একটা রক্তের সম্পর্ক আর একটা অন্য সম্পর্ক। আর আমেরিকার সাথে তাদের রিলেশনটা খুবই নিম্ন, মানে একবারে ডাউন হয়ে গিয়েছিল। তো এটা কি বাংলাদেশ এখন আপনি মনে করেন যে এটা করার সেই সামর্থ্য কি আছে? খুব জটিল প্রশ্ন, আর যদি সত্য কথা বলি তাহলে বলবো যে উত্তরটা হচ্ছে না।
কি করা উচিত? ধরুন আমরা আকবর যেমনটি বললেন যে আমরা সত্যিই ক্যাপাবল একজন ফরেন মিনিস্টার পেয়েছি, সত্য। কিন্তু আপনি যেটা বলছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের যে 15 বছর আমরা তো কোথাও নেগোসিয়েশনেই ছিলাম না, প্রয়োজন পড়ে নাই। সাউথ ব্লক যেটা বলেছে আমরা সেটাই করেছি, এবং তার যে নেগেটিভ ইম্প্যাক্ট এটা আমাদের ফরেন মিনিস্ট্রিতে পড়েছে, এবং ফরেন মিনিস্ট্রি একটা অকার্যকর মন্ত্রণালয় হিসেবেই পরিগণিত হতো। তখন কেউ কিছু জানতো না, ভারতের একজন মন্ত্রী আসতো, অন্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সব কিছু ফাইনাল করে চলে যেত, ফরেন মিনিস্ট্রি অন্ধকারে। এবং এরপর তো ইন্টারিম গভর্নমেন্ট আসলো, এখন নতুন নির্বাচিত সরকার এসছে, অনেক বেশি পরিবর্তন হয়েছে এটা মোটেই বলা যাবে না। কারণ আপনি জানেন যে গত প্রায় 1 বছরের মধ্যে আমাদের যে কয়েকজন পররাষ্ট্র সচিব চেঞ্জ হয়ে গেল। ইন্টারিমের সময় যে সচিব আসলেন উনি থাকলেন মাত্র 8 মাস, এরপর এখন যিনি আছেন সম্ভবত উনি চলে যাবেন, ওনার হলো 1 বছর। তো পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা মূল ভিত্তি, মানে যে পদটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা পররাষ্ট্র সচিবের পদ, আপনি সেখানে যদি এখন স্থিতিশীল একজন মানুষকে না রাখতে পারেন, আপনি কিভাবে চলবে? আপনি নেগোসিয়েশন করবেন কি করে? সেটা হয়তো আস্তে আস্তে আসছে, নতুন গভর্নমেন্ট আসলো, তারা তাদের চয়েস মতো হয়তো এখন একজনকে নিয়ে আসবে, উনি হয়তো লম্বা সময় থাকবেন। আপনি যেমন বলছেন আমরা অতীতে দেখছি আরেকটা সমস্যা যেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সব মন্ত্রণালয় যেটা আমি দেখি, ধরো আমি রিসেন্টলি আমি বেজিং সফর করছি, পাকিস্তান সফর করছি এবং ইন্ডিয়া সফর করছি। আমি তো মানে ভারত এবং পাকিস্তানের যে ডিপ্লোম্যাটদের সাথে কথা বলে দেখেছি, তাদের একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যা জানে, কথা বললে হয়তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নাখোশ হবে, দুর্বল হয়ে যেতে পারে, সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। তার অনেকে কিন্তু ওই পর্যায়ে না। সেটা আপনি তো নিজেই বললেন যে তাদেরকে ওইভাবে গ্রোন আপ করা হয়নি, তারা সেই সুযোগটাই পাননি, এটাও অন্যতম একটা কারণ। এখন আমরা আশা করতে পারি, এবং এটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেটা বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় যেমন হওয়া উচিত এই পররাষ্ট্র মন্ত্রণালয়কে তিনি তেমনইভাবে গড়ে তুলবেন। একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তারা, অর্থাৎ আমরা যাদেরকে বলি যে ক্যারিয়ার ডিপ্লোম্যাট, তাদেরও যেভাবে গ্রুম আপ করা দরকার তিনি সেটা প্রতিশ্রুতি দিয়েছেন। এখন দেখা যাক সামনের দিনগুলোতে আসলে কতটুকু হয়। এটা আরেকটা বিষয় আপনার কাছ থেকেই শুনি যে তাহলে এই কালকে যে ফরমালি মানে 25 তারিখে ফরমাল মিটিংটা হচ্ছে বাংলাদেশ এবং চীনের প্রধানমন্ত্রীর মধ্যে, এবং পরের দিন 26 তারিখে চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক হবে। তো দুইটা বৈঠককেই তো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, মানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? একটা তো ফরমাল মিটিং, আর আরেকটা দেখুন এবারের এটা দুটোই গুরুত্বপূর্ণ এই কারণে যে সাধারণত যেটা হয়ে থাকে যে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা যখন চীন সফর করেন, যদি কোনো রাষ্ট্রপ্রধান যান তিনি শি জিনপিং এর সঙ্গে, প্রেসিডেন্ট শির সঙ্গে তিনি বাইলেটারাল মিটিংটা করেন, অন্যদিকে চীনের প্রধানমন্ত্রী তিনি সৌজন্য সাক্ষাৎ করেন, অথবা কোনো দেশের প্রধানমন্ত্রী যদি যান চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে মূল মিটিংটা হয়, তারপর আবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে তিনি এক সৌজন্য সাক্ষাৎ করেন। কিন্তু এবারে যেটা দেখা যাচ্ছে মানে অফিসিয়ালি দুটোকেই বলা হচ্ছে বাইলেটারাল মিটিং। এবং আরেকটা জিনিস আপনাকে আমি শেয়ার করি যে সর্বশেষ 2005 সালে যখন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেজিং সফর করেছিলেন, তখন কিন্তু দ্বিপক্ষীয় সফরের পর যৌথ স্টেটমেন্ট নয়, জয়েন্ট কমিউনিকে ঘোষণা করে, অর্থাৎ যৌথ ইস্তেহারটা কিন্তু যৌথ বিবৃতি থেকে কিন্তু একধাপ উপরে অফকোর্স। এবং সেই 2005 সালের পরে এবারে কিন্তু আবার এটা জয়েন্ট কমিউনিকে হচ্ছে, জয়েন্ট কমিউনিকে হচ্ছে। এবং এই কারণেই কিন্তু সফরটার গুরুত্ব কিন্তু আমি যদি যেভাবেই দেখি না, সফরটার গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি। জনাব আকবর হোসেন, আপনি এই প্রসঙ্গে এই সফর নিয়ে যেমনটি বললেন যে জয়েন্ট কমিউনিকে হচ্ছে, এবং আমরা যত আলোচনা এই পর্যন্ত করলাম এতে এই সফরের আলাদা একটা গুরুত্ব আছে, এবং এই 2 দিনের ভিতর এটা অনেকটা স্পষ্ট হবে। কিন্তু আপনি শুরুতেই যেমনটি বলছিলেন যে এখানেই হয়তো সব কিছু দৃশ্যমান হবে না। তো এই সফরের কারণে ভারতের সাথে আমাদের সম্পর্কটা যে পর্যায়ে আছে এটা কি আরও তলানিতে চলে যাবে? না, যাওয়ার কথা না। যদিও আমি গত 2 দিন ধরে দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া এটাকে খুবই নেগেটিভলি উপস্থাপন করার চেষ্টা করছে। মানে বেশ কিছু ইন্ডিয়ান মিডিয়া, যেমন তাদের ভাষাটা হচ্ছে এরকম যে ভারতকে পাশ কাটিয়ে প্রথম চীন গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এটা তারা এই বিষয়টাকে একটা ইন্ডিয়ান মিডিয়া সে দেশের সরকারকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে লোক, এই যে আপনারা চাচ্ছেন বিএনপি সরকারের সঙ্গে ভালোভাবে কাজ করতে, বিএনপি আপনাদেরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। এটা মিডিয়ার একটা ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করছে।
বাট আমার ধারণা যে মানে এটা নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়ার কিছু নাই, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের যে ইন্টারেস্ট সেটা আলাদা ইন্টারেস্ট, চায়নার সঙ্গে বাংলাদেশের যে ইন্টারেস্ট সেটাও আলাদা ইন্টারেস্ট। এখন ভারত যদি ভারত তো, আমি এখানে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, ভারত তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য বড় আকারে কোনো ঋণ কখনো দেয় নাই। কিছু এই হাসিনা সরকারের আমলে 2-3টা প্রজেক্ট, যেটা এই যে আশুগঞ্জের রাস্তা, এটা তাদের করিডোর করার জন্য তারা পুরোটা ছাড় করে নেই, বহু বছর হয়ে যাওয়ার পরও পুরোটা ছাড় করে। তারপরে বিদ্যুতের গ্রিড লাইন আমরা দেখেছি যে গ্রিড লাইন তাদের দেশে হয়েছে, ইন্ডিয়াতে হয়েছে গ্রিড লাইন কিংবা পাইপলাইন, এইগুলোর ক্ষেত্রে বাংলাদেশকে ঋণের কথা বলে তারা তাদের দেশে কিন্তু লাইনটা করেছে, বাংলাদেশকে এই ঋণের সুদটা দিতে হয়েছে। এইরকম ছোটখাটো বিষয় কিছু ছাড়া মানে মেসিভ বাংলাদেশে কোনো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজে ইন্ডিয়ান পার্টিসিপেশন না, সেটা নাই। ওটা আমাদের সাথে তাদের যেটা মূলত পলিটিক্যাল সাইডের বাইরে, যেটা হলো আমদানি রফতানি, আমরা পেঁয়াজ, রসুন, আদা এইগুলো আমদানি করি, চালও মাঝে মধ্যে নিয়ে আসতে হয়। হ্যাঁ, ভারতের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে বা এগুলো থাকবে, সবই ঠিক আছে। কিন্তু দেখেন, এই যে আফটার 5th of August শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে সম্পর্ক যে পর্যায়ে গেছে, অতীতে কখনোই ভারতের সঙ্গে সম্পর্ক এতটা খারাপ ছিল না, সব কিছু কার্যত বন্ধ ছিল না। কিন্তু আমরা তো একটা মিথ তৈরি করা হয়েছিল, আমরা মানে জানতাম যে ভারত থেকে মনে হয় এই জিনিসগুলো না আসলে আমরা না খেয়ে মারা যাব, এরকম একটা ধারণা। তো সেটা তো প্রফেসর ইউনূসের সময় 1.5 বছরে কিছুই হয় নাই। তো বাংলাদেশের মানুষ কি মারা গেছে? বা জিনিসপত্রের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কি এতটাই বেশি হয়েছে যে মানুষ এফোর্ড করতে পারে নাই? সেই পর্যায়ে নাথিং হ্যাপেন্ড। অল্টারনেটিভ সোর্স থেকে ইম্পোর্ট করে নিয়ে এটা কভার দিয়ে দিয়েছে এবং লোকাল ডোমেস্টিক সোর্স থেকে এটা টেস্টেড। এখন থিং ইজ দ্যাট ভারত যেটা চায়, মানে যেটা আমরা বুঝতে পারি, ভারত বাংলাদেশের উপরে সবসময় একটা পলিটিক্যাল কন্ট্রোল চায়। এটা হচ্ছে তাদের মেইন প্রায়োরিটি। কারণ ভারত যে শুধু বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক করতে চায় বা একটা উইন উইন রিলেশনশিপ করতে চায়, ব্যাপারটা ওইরকম না। ভারত চায় বাংলাদেশের উপর একটা পলিটিক্যাল ডমিনেন্স। ওইটা যদি থাকে তাহলে ভারত হ্যাপি। ওইটা যদি না থাকে, তার সঙ্গে আপনার যতই অর্থনৈতিক সম্পর্ক থাকুক, ভারত সেটাকে খুব বেশি পজিটিভলি নেবে না। কারণ ভারত বুঝতে চাইবে যে বাংলাদেশে যে সরকারটা আছে সে আমার প্রতি অনুগত কিনা, আমার কথা শুনবে কিনা, আমি তাকে ম্যানিপুলেট করতে পারবো কিনা। কিন্তু সেই বাস্তবতা তো এখন বাংলাদেশে নাই। এটা ভারত বিএনপি সরকারকে পারবে না এটা করতে। এবং বিএনপি অলরেডি সে সিগন্যালটা দিয়ে দিচ্ছে যে নো, এটা তোমরা যা বলবা সবই হবে, ব্যাপারটা ওইরকম না। আমাদের এই 5ই আগস্টের পরে, মানে 5ই আগস্টই ফ্যাসিবাদকে পরাজিত করে বাংলাদেশে যে একটা গণ অভ্যুত্থান হলো, বিপ্লব হলো, ভারত কি এটাকে এখনো বুঝতে পারছে না যে আমাদের নিয়ে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট কি? এখন বাংলাদেশের 20 কোটি লোককে তারা কি তাদের মানে ইয়ের বিপরীতে গিয়ে তারা কিভাবে সম্পর্কটা ডেভেলপ করবে? ভারত এটা খুবই বুঝতে পারছে যে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট কি, সব কিছু কি। কিন্তু আপনি দেখেন যে ভারতের যে লাইন অফ থিঙ্কিং যেটা এবং আওয়ামী লীগের লাইন অফ থিঙ্কিং ইজ অল দ্য সেম, একই রকম। কারণ আওয়ামী লীগের লোকজন এখন যেরকম প্রফেসর ইউনূসকে দেখাতে চায় যে উনি আলাদা, তিনি হচ্ছেন প্রধান শত্রু আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগ গতকালকেও নিশ্চয়ই আপনিও শুনেছেন, আমরা এই যে তাদের কি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনেক কিছু করার চেষ্টা করছে, ওইখানেও এই কথাগুলো মানে আওয়ামী লীগ দেখাতে চায় যে লোক 5ই আগস্টের অভ্যুত্থানের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে জামায়াত আর ওই যে প্রফেসর ইউনূসের কাজ। তারা এটাকে পুশ করতে চায়, যেটা ইন্ডিয়াও শুরু থেকে করে আসছে, যে প্রফেসর ইউনূসের সরকারের সঙ্গে কোনো সম্পর্ক হবে না, বাংলাদেশের নতুন সরকার আসলে তাদের সঙ্গে হবে। কিন্তু সেটা তো হয়নি। না, কিন্তু তারা তো সেটা বলেছে। তাহলে এটা কেন বললো? তার মানে দেখেন যে ইন্ডিয়াও প্রফেসর ইউনূস সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে রাজি ছিল না, আওয়ামী লীগও না। তার মানে হচ্ছে কি, আওয়ামী লীগও তাদেরকে ভিলেন হিসেবে দেখাতে চায়, ইন্ডিয়াও প্রফেসর ইউনূসকে ভিলেন। তাই নয়, তারা এই জুলাই অভ্যুত্থানটাকে তারা একটা সন্ত্রাসী কার্যক্রম হিসেবে একই সুরে কথাবার্তা বলার চেষ্টা করেছে, আজকের দিন পর্যন্ত বলে যাচ্ছে। থিং ইজ দ্যাট ইন্ডিয়া রিয়েলাইজ করে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, তাহলে ইন্ডিয়া কেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখছে? এটা হচ্ছে যে ইন্ডিয়ার একটা কৃতজ্ঞতা। ইন্ডিয়া এটা শুধু বাংলাদেশ ইস্যু না, ইন্ডিয়ার জন্য এটা একটা রিজিয়নাল ইস্যু। ইন্ডিয়া এই রিজিয়নে তার অন্যান্য অনুগত শাসক যারা ছিল বা যারা আছে দলগুলো,
তাদেরকে এই বার্তা তারা দিতে চায় যে লোক তোমরা বিপদে পড়লে আমাদের যারা আমরা friend, shelter দিব। আমরা কিন্তু শেল্টার দিব, এরকম। আমাদের কথা শুনলে আমরা শেল্টার হ্যাঁ, আমরা কিন্তু এরকম শেল্টার দিব, সুতরাং তোমরা আমাদের জন্য এটা কাজ করো। message। সো ওই জন্য তারা শেখ হাসিনাকে এখনো প্যাম্পার করছে। নট আমার কাছে মনে হয় না যে ইন্ডিয়া খুব মানে মনে করে যে আওয়ামী লীগ খুব রিসেন্টলি আবার ব্যাক করতে পারবে বা শেখ হাসিনাকে তারা বাংলাদেশে রাজনীতিতে পুশ করতে পারবে, নট লাইক দ্যাট। কারণ ইন্ডিয়া যদি সেটা মনেই করতো তাহলে কিন্তু বেগম জিয়া যখন মারা গেছেন তখন চটজলদি এস জয়শঙ্কর ঢাকায় এসে শোকবার্তা তিনি হস্তান্তর করতেন না, তারা একটু ওয়েট অ্যান্ড সি করতেন। বাট ইন্ডিয়া জানে যে বাংলাদেশের পলিটিক্স আগামী 5 বছর 10 বছর কোন দিকে যাচ্ছে, সো কাদের সঙ্গে তাদের কাজ করতে হবে। সো আমার মনে হয় না যে এই চীন সফরকে কেন্দ্র করে ইন্ডিয়া এই সরকারকে অত্যন্ত নেগেটিভলি নেবে, ব্যাপারটা তা না। হ্যাঁ, তাদের মধ্যে একটা ডিসকমফোর্ট থাকবে, তারা মিডিয়াকে দিয়ে এটা বলাবে সেটা বলাবে, অনেক কিছু বলবে। বাট ওভারঅল আমার মনে হয় যে ওয়ার্কিং রিলেশনশিপ, আমি বারবার যে শব্দটা ব্যবহার করছি, ওইটা হয়তো ওইখানে কোনো বাধা তৈরি হবে না। নতুন হাইকমিশনার এসছেন, আমার ধারণা যে হয়তো এইখানে একটা ব্রেক থ্রু হবে, যদিও ওনার ইনিশিয়াল কিছু কমেন্ট নিয়ে শুরুতেই তো উনি বিতর্কের সৃষ্টি করে দিয়েছেন। এবং এখানে যদি একজন ক্যারিয়ার ডিপ্লোমেট আসতেন উনি এই ভাষায় কথা বলতেন না, এটা আমি একেবারেই নিশ্চিত করে বলতেন বলতে পারি। হ্যাঁ, তো এখন তারপরও হয়তো যেহেতু উনি আসছেন এখন এঙ্গেজমেন্টটা বাড়বে, আরও নতুনভাবে নতুন কিছু শুরু হতে পারে। সো আমার কাছে মনে হয় যে না, এই সফর ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো বড় ধরনের প্রভাব পড়বে না। বশির আহমদ, আপনার কাছ থেকে আকবর হোসেনের কথা সূত্র ধরে যেটা জানতে চাই যে সফরকে কেন্দ্র করে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো কি মন্দ হলো এটা একটা বিষয়, তো তার বাইরে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা রিসেন্টলি যেটা দেখছি, বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর এই বাংলাদেশ বিরোধী একটা তৎপরতা একটা চূড়ান্ত পর্যায়ে বলা যায় যে চলছে। সীমান্তে আমরা এখনও বিভিন্ন জায়গায় দেখছি, প্রতিদিনই রিপোর্ট আসছে যে নিরীহ মানুষজনকে সীমান্তে এনে জড়ো করে বাংলা ভাষাভাষী অথবা মুসলমান, এই দুইটা অপরাধেই তাদেরকে পুশিন করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ যদিও এটা একটা শক্ত অবস্থান নিয়ে এটাকে এখন পর্যন্ত সফলভাবে বিজিবি এবং সাধারণ জনগণ প্রতিহত করেছে, বাট এই চেষ্টাটা তাদের মধ্য থেকে আছে। এইটা কেন গভর্নমেন্টকে ডিস্টার্ব করা, নাকি এই সফরকে কেন্দ্র করে সফরের আগে এক ধরনের স্পেসিফিক এটাকে টার্গেট করা? আবার পাশাপাশি দেখেন একটা মাইনরিটি কার্ড নতুন করে খেলার চেষ্টা করা হচ্ছে, আমরা সেই তৎপরতাও দেখছি। যদিও এটা ইউনূস সরকারের আগে একবার এটা প্রচণ্ডভাবে চেষ্টা করা হয়েছিল এবং এটা ফেল করেছে আলটিমেটলি। এবং যেমনটি আকবর হোসেন বলছিলেন যে ইন্ডিয়ান মিডিয়ায় তারা আরও এক ধাপ এগিয়ে সরকারের চেয়ে এই প্রপাগান্ডাগুলো চালাচ্ছে এবং এখনও অব্যাহত আছে। দেখুন, আমার কাছে যেটা খুব সহজভাবে মনে হয়, বাংলাদেশের বর্তমান সরকার অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বে যে সরকার এখন ক্ষমতা এসেছে, এই সরকারের উপর তারা এক ধরনের চাপ বজায় রাখতে চায়। কারণ আকবর যেটা বললেন যে বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন তখন জয়শঙ্কর এখানে উড়ে আসলেন শ্রদ্ধা জানাতে, তারপরে প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে তাদের স্পিকারকে পাঠালেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ভারত বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক চায়, উন্নত সম্পর্ক চায়, এটা কি আসলে তারা মন থেকে বলছে? আমার কাছে একদম সোজা সাপটা উত্তর হচ্ছে না। কারণ আপনি দেখুন, আমি যে 1-1.5 মাস আগে যে আমি দিল্লি ঘুরে আসলাম, তখন ওদের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আমাদের সঙ্গে সরাসরি মানে ফর্মাল মিটিংয়ে যেটা বলেছেন যে আমরা আস্তে আস্তে বাংলাদেশ সরকারের সঙ্গে এঙ্গেজ হব ধীরে ধীরে। এবং একই ধরনের কথা বলেছেন কিন্তু বাংলাদেশের কাজ করে গেছেন পঙ্কজ শরণ, যিনি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনিও বলেছেন যে আমরা গ্র্যাজুয়ালি এঙ্গেজ হব। এবং তিনি আরেকটা কথা বলেছেন, সেটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট, যে আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেনিফিট অফ ডাউট দিতে চাই। কথাটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। অর্থাৎ তারা কিন্তু বিশ্বাস করেন, এবং তিনি অন্তত 4 বার উল্লেখ করেছেন আমাদের সঙ্গে যে ইন্টারাকশনটা হয়েছিল যে তারেক রহমান কি তার মায়ের দিকে ফিরে যাবে। 1 থেকে 6কে ওনারা এমনভাবে তোরা পোর্ট্রেট করতে চান যে পুরোপুরি যেন বাংলাদেশে একটা সন্ত্রাসী সরকার ক্ষমতায় ছিল, এখানে সন্ত্রাসবাদে মদত দেওয়া হতো, ইন্ডিয়াকে চূর্ণ বিচূর্ণ করে দেবে, এই ধরনের কিন্তু একটা মেন্টালিটি। এবং উনি 4 বার উচ্চারণ করেছেন যে আমরা দেখতে চাই যে 1 থেকে 6-এর পরিস্থিতি বাংলাদেশে ফেরত আসে কিনা। সুতরাং এখন যেটা করছে ভারত সরকার, এবং হয়তো কেউ কেউ বলবে না এটা শুভেন্দু করছে, নো, এটা শুভেন্দু করছে না, এটা দিল্লির নির্দেশে হচ্ছে এবং এই সরকারের উপরে চাপ প্রয়োগ করার জন্য। এবং ভারত দেখেন, ভারত সবসময় কিন্তু এই একটা ফর্মুলাতে সবসময় যায় যে চাপ দিয়ে কোনো কিছু আদায় করে নেবে, যে আমাকে এটা দাও, তা না হলে কিন্তু আমি তোমার গদি নড়বড় করে দেবো, আমাকে এটা দাও, তা না হলে কিন্তু তোমার বাংলাদেশের ভিতরে আমি মাইনরিটি নামিয়ে দেবো, আমাকে এটা দাও, তা না হলে তোমাকে আমি ডিস্টার্ব করবো। এই কাজগুলো করেই আসছে
কিন্তু আপনি যখন মাইনরিটির বিষয়টা বললেন, আমরা যখন বাংলাদেশকে নিয়ে অভিযোগ করা হচ্ছে, এই সময় আমরা ভারতের ভিতরে কি দেখছি? আপনি তো নিজেও আজকে আগামীকালের পত্রিকায় আপনার একটা প্রতিবেদনও যাচ্ছে যে ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন, যেটা 25 তারিখের আমার দেশের লিড স্টোরি। তো দেখুন, গত আপনি 4 নিজে মাসে এটা নিয়ে তো কয়েকদিন ধরে কাজ করেছেন, এটা নিয়েও যদি একটু বলেন। যে দেখুন, গত 4 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই চলতি বছরেই 17 জন মুসলিমকে পিটিয়ে এবং ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে ভারতে। 2025 সালে এই সংখ্যা হচ্ছে 50 জন। এটা হচ্ছে মানবাধিকার বিভিন্ন সংগঠনগুলোর তথ্য অনুযায়ী। এবং আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, ভারতের মিডিয়া কিন্তু এখন কন্ট্রোল। বিজেপি সরকারের বিরুদ্ধে বা আরএসএস এর বিরুদ্ধে বা বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে যায় এমন কোনো নিউজ কিন্তু ওখানে ছাপা হয় না। এবং মানবাধিকার সংস্থাগুলো বলছে যে আমরা পত্রিকাগুলোতে অর্থাৎ ভারতের মিডিয়াতে যে খবরগুলো আসে তার উপর ভিত্তি করে কিন্তু এই রিপোর্টগুলো তৈরি। অর্থাৎ বাস্তব কন্ট্রোল মিডিয়াতে এইটুকু সংবাদ ছাপা হয়েছে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর স্টেটমেন্ট অনুযায়ী। শুধু সেইটা না, গত 45 দিনে অর্থাৎ 1.5 মাসে মসজিদ এবং দরগা সহ 23টা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এর ভিতরে 1000 বছরের পুরাতন মসজিদও রয়েছে। তো এই হচ্ছে তাদের পরিস্থিতি। তারা আসলে হয়েছে কি, বাংলাদেশটা নিয়ে তারা অনেক তাদের মুখে এই বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশে এত সুন্দর একটা সহাবস্থান দীর্ঘদিন থেকে বজায় আছে, তাদের মুখে এই কথাগুলা কতটুকু মানায়? মানে একদমই মানায় না। আসলে মূলত বিষয় যেটা, তাদের একজন শেখ হাসিনা ছিল, তারা এটাকে খুবই মিস করছে, তারা এটা পাচ্ছে না। এবং তারা বিএনপিকে প্রথম দিকে তারা যে জেস্টারটা দেখিয়েছিল, তারা ভেবেছিল যে শেখ হাসিনা তো পাওয়া যাবে না, কিন্তু কাছাকাছি একটা শেখ হাসিনা পাওয়া যায় কিনা সেটা তারা দেখার চেষ্টা করছে। কিন্তু বাই দিস টাইম হয়তো তারা বুঝে গেছে যে না, জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তানের কাছ থেকে আরেকটা শেখ হাসিনা উঠবে, এটা মনে হয় বাস্তবতা থেকে অনেক দূরে। আকবর হোসেন, আপনিও কি এর সাথে একমত পোষণ করেন? আমি তো শুরুতেই বললাম যে যদি ইন্ডিয়ার কাছে 20টা অপশন থাকে, বিএনপি 20 নাম্বার অপশন। কিন্তু এখন এটাই উপরে উঠে আসছে, মাঝখানের অপশনগুলো আর নাই। কারণ এখন তারা বাংলাদেশের পলিটিক্সটাকে যেভাবে রিড করতে পারছে, ইন্ডিয়াও জানে যে বাংলাদেশের ভেতরে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট প্রবলভাবে আছে। এবং যদি তাদের অ্যাক্টিভিটিজের কারণে এটা তো আরো বাড়ছে এবং যদি তাদের অ্যাক্টিভিটি সেরকম হয়, এই ভারত বিরোধী সেন্টিমেন্টটা আবার মাথাচাড়া দিয়ে উঠবে আবার প্রবলভাবে বাংলাদেশের ভেতরে। সো ওই ব্যাপারটা নিয়ে তারা অবগত। কিন্তু হ্যাঁ, বশির ভাই যেটা বললেন, দিস ইজ অলসো কারেক্ট, যে এই সরকারের উপর তারা নানাভাবে চাপ অব্যাহত রাখবে। এবং এই সরকারের উপর সবচেয়ে বড় চাপটা, মানে এই সরকারের জন্য চ্যালেঞ্জিং হবে সামনে যে গঙ্গার পানি চুক্তি আসছে, এটা তো ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আলোচনা তো এখন থেকে শুরু হয়ে যাচ্ছে। এখন এই সরকার কি বিগত চুক্তির চেয়ে ভালো কোনো চুক্তি ভারতের সঙ্গে করতে পারবে, নাকি ওইটাই থাকবে, নাকি এর চেয়ে কোনো খারাপ চুক্তি হয়? আদৌ চুক্তি হবে কিনা? হ্যাঁ, চুক্তি হয়তো করতে হবে, একটা নবায়ন তারা করবে, কিন্তু সেটা কেমন চুক্তি হবে এটা হয়তো ব্যাপার, নাকি এটা আরো ডিলে হয়ে যায় কোনো আমলাতান্ত্রিকতা দেখিয়ে। সো এইটা মানে এই সরকারের জন্য একটা কঠিন এগ্রিমেন্ট নিয়ে তো শেখ হাসিনা নিজেও যে আমি সব উজাড় করে দিয়েছে, আমার আর দেওয়ার কিছু নেই, তারপরে একটা তিস্তাও পাই না, মানে তিস্তার এগ্রিমেন্টটা করাতে পারে না। এটা নিয়ে তারা এত রিজিড কেন? না, এটা নিয়ে তো তারা বাংলাদেশের উপরে তো তারা একটা কার্ড তাদের লাগবে, তারা তো সব নিয়ে নিচ্ছে। এখন এই পানিটাকে রেখে এটা নিয়ে তারা বার্গেনিং চিপ হিসেবে তারা ব্যবহার করছে। এবং আমার ধারণা যে হয়তো ভবিষ্যতে কোনো একটা সময় যদি পানি দিয়ে তারা না পারে, তাহলে শেখ হাসিনাকে তারা বার্গেনিং চিপ হিসেবে ব্যবহার করলেও করতে পারে বাংলাদেশের পলিটিক্সকে ইনফ্লুয়েন্স করার জন্য। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তবে মূল ব্যাপারটা হচ্ছে যে ভারত যেহেতু বাংলাদেশের বড় প্রতিবেশী, এই সরকার তো বলে নাই যে আমরা ভারতের সঙ্গে কোনো সম্পর্ক চাই না, তাই না? তারা তো বলে নাই, এবং সেই অ্যাটিটিউড নিয়েও নাই। এবং আমি ব্যক্তিগতভাবেও যেটা মনে করি যে আমি শুধু প্রবল ভারত বিরোধী মনোভাব দেখালেই হবে না, ভারতের সঙ্গে আমাদের একটা যোগাযোগ সম্পর্ক আমাদের লাগবে। এটা আমার ধারণা যে কোনো সেন্সিবল লোকে স্বীকার করে, বাট নট এট দ্য কস্ট অফ আওয়ার ইন্টারেস্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব বশির আহমদ, আপনাকেও ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।